এই লোকটারই অপেক্ষায় ছিল এতক্ষণ ধরে। উজ্জ্বল হলো আফিয়ার হাজবেন্ড, আবার ইয়াসের চাচাতো ভাই। উজ্জ্বলের আব্বু আম্মু মারা গেছেন সেই কবেই। ও যখন ক্লাস 5-এ পড়ে তখন এক অ্যাক্সিডেন্টে মারা যান তারা। তখন থেকেই কোলেপিঠে করে মানুষ করেছেন সুফিয়া বেগমই। ছেলেটা ভালো আর সুদর্শন, মেয়েকে তাই তুলে দিয়েছেন ওর হাতে। বয়সে উজ্জ্বল ইয়াসের থেকে অনেকটাই বড়, তবুও দুজনের মধ্যে যেন বন্ধুত্বের সম্পর্ক। উজ্জ্বল আলতো করে ধাক্কা দিল ইয়াসের কাঁধে। একগাল হেসে বলে উঠল, কেমন আছো শালাবাবু? শুনলাম বউ নিয়ে এসেছ। উনি কি সেই সৌভাগ্যবতী যার প্রেমে মজেছিলে তুমি? উজ্জ্বলের কথায় মুচকি হাসল ইয়াস, তাকালো আকাশ পানে। কিছুক্ষণ অভাবে থেকেই বলে উঠল উজ্জ্বলকে ইয়াস, তা তোমার ব্যবসা কেমন চলছে ভাইয়া? উজ্জ্বল তখন বলে উঠল, ভালোই। তা তুমি কি কথাটা কাটাতে চাইলে বুঝি? ইয়াস প্রত্যুত্তর করল, কি জানতে চাইছো তুমি? ইয়াসের কথার উত্তরে উজ্জ্বল বলে উঠল, বিয়েটা হলো কিভাবে? সব কিছুই কি আগে থেকে সেট করে রেখেছিলে? এদিক দিয়ে কাজটা কিন্তু তুমি মির্জাপুরের মতোই করলে। সব কথা এই দুলাভাইকে বলো, অথচ বিয়ের কথাটা বললে না। উজ্জ্বলের কথার প্রতি উত্তরে ইয়াস শান্তভাবেই বলে উঠল, বলবো বলেই তো ডেকেছি তোমায়। মেয়েদের মতো গাল ফুলিয়ে আমার মুডের 12টা বাজিও না তো। ইয়াস আর উজ্জ্বল দুজনে গিয়ে বসেছে চেয়ারে। সিমি এসেছে মামা আর বাবার জন্য চা বানিয়ে নিয়ে। ইয়াস আসার পর এইমাত্রই দেখা হলো সিমির সাথে। বয়স ওর 16 কি 17 হবে। মেয়েটা যখন ক্লাস 4-এ পড়ে তখন দেশ ছেড়েছিল ইয়াস। সেখানেই লন্ডনে ওর ফুপির বাসাতেই উঠেছিল ইয়াস। মায়ের আদর খুব কম পেয়েছে, যেটুকুন ভালোবাসা পেয়েছে সেটা ফুপিরই। এই একজন মানুষকে ইয়াস বড্ড ভালোবাসে, নিজের থেকেও বেশি। ওর ফুপির কোনো ছেলে মেয়ে নেই, তাই উনি ইয়াসকে নিজের ছেলের মতোই আগলে রেখেছিলেন সেই ছোট্টবেলা থেকে। দেখতে দেখতে পেরিয়ে গেছে অনেকগুলো বছর। সেই ছোট্ট সিমিটা এখন আর ছোট নেই, বড় হয়েছে। ইয়াসও আর আগের মতো ছন্নছাড়া বাউন্ডুলে নেই। বাড়ির পরিবেশ এবং প্রতিটি মানুষের পরিবর্তন লক্ষ্য করেছে এসেই। সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়েছে, হয়েছে ইয়াস নিজেও। সিমি কিছুক্ষণ কথা বলে তার বাবা আর মামার সাথে, তারপর চলে যায় সেখান থেকে। চায়ের কাপে চুমুক দিয়ে ইয়াস ভাবছে কাল সন্ধ্যার কথা। উজ্জ্বল ওদিকে চোখের চশমাটা ঠেলে অধিক আগ্রহে অপেক্ষা করছে ইয়াসের কথা শুনতে। এতক্ষণ বসে থাকার পর উজ্জ্বলের এবার ধৈর্যের বাঁধ ভাঙছে। এই ছেলে এত সময় ধরে বলছে না কেন সবটা? উজ্জ্বল চায়ের কাপে চুমুক দিয়ে অধৈর্য কণ্ঠে এবার বলে উঠল ইয়াসকে, কি হলো শালাবাবু? তাড়াতাড়ি বলো তোমার বিয়ের কাহিনীটা। উজ্জ্বলের কথায় বেশ বিরক্ত হলো ইয়াস। ভ্রু কুচকে তাকালো উজ্জ্বলের দিকে। উজ্জ্বল সেসবে পাত্তা দিল না। ইয়াসের রাগে তাকে আপাতত জানতে হবে কিভাবে কি হলো ইয়াসের। ইয়াস ততক্ষণে নিজের হাতে থাকা চায়ের কাপটা রেখেছে টেবিলে। ভাবছে কাল সন্ধ্যের ঘটনা। ফুল স্পিডে গাড়ি চালিয়ে বাড়ির দিকে আসছিল ইয়াস। উদ্দেশ্য শুধু বাড়ির লোকেদের সাথে দেখা করা নয়, এসেছে অন্য কাজে ও। এই উশিলায় সবাইকেও দেখা যাবে, এই আর কি। এত বছর পর বাড়িতে আসছে শুনেই সবাই নিশ্চয়ই খুশি হয়েছেন। তার আশাতে খুশি না হলেও অবাক হবে না। ছোটবেলা থেকে মায়ের আদর পায়নি বললেই চলে। মায়ের প্রতি এক আকাশ পরিমাণ অভিমান ইয়াসের। বিদেশের মাটিতে সেই কবেই পা রেখেছিল। বাড়ির সবার জন্য কষ্ট হতো ওর। কতবার চলে আসতে চেয়েছে দেশে, প্রতিদিন কল দিয়ে কান্নাকাটি করত ফিরে আসবে বলে, কিন্তু মায়ের বড়সড় ধমকে চুপ হয়ে যেত আবার। নিজেকে গুছিয়ে নিয়েছে ইয়াস, এখন আর সেই ভাবনার আগের মতো নেই। অল্পতেই ভেঙে পড়ে না ও, কেমন গম্ভীর হয়ে গেছে এখন। কেউ ভালো কথা বললেও অকারণে রাগ দেখায় তার উপরে। তবে ইয়াস তো এরকম ছিল না, পরিস্থিতি বাধ্য করেছে ওকে এতটা কঠোর হতে। এইগুলোই ভাবছিল আর ড্রাইভ করছিল ইয়াস। তখনই কোথা থেকে বিয়ের সাজে একটা মেয়ে দৌড়ে এসেছে ওর গাড়ির সামনে। অসাবধানতায় মেয়েটা পড়ে গেছে মাটিতে, হাতে পায়ে কিছুটা ব্যথাও পেয়েছে। ইয়াস দ্রুতই গাড়ির ব্রেক কষল। রাগান্বিত মুখশ্রী নিয়ে তাকালো মাটিতে পড়ে থাকা মেয়েটির দিকে। আর একটুর জন্যই অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। তারপর আর কি হতো? এই অ্যাক্সিডেন্টের জন্য লোকজন ইয়াসকেই দোষারোপ করতো নিশ্চয়ই। গাড়ি থেকে নেমে মেয়েটার সামনে দাঁড়ালো ইয়াস। চোখ মুখ শক্ত করে ওকে বলে উঠল, এই মেয়ে, চোখ কি বাসার আলমারিতে রেখে এসেছো?
এখনই তো একটা অঘটন ঘটে যেত। ইয়াসের কথায় মেয়েটা ছলো চোখে তাকালো ইয়াসের দিকে। ইয়াস তখনই লক্ষ্য করলো কান্নার কারণে চোখ মুখ ফুলে আছে মেয়েটার। চোখের কাজল লেপটে গেছে। লাল শাড়িতে বসে থাকা মেয়েটার দিকে চোখ যেন আটকে গেল ইয়াসের। নিঃসন্দেহে মেয়েটাকে সুন্দরী বলা যায়। ইয়াসের দেখা সবচেয়ে সুন্দরী রমণী বললেও খুব একটা ভুল হবে না। ইয়াসের কেন যেন মনে হচ্ছে আগেও মেয়েটাকে দেখেছে সে। নিজের ভাবনায় নিজেই বিরক্ত হলো ইয়াস। চলে যেতে নিলেই দু হাত দিয়ে ইয়াসের পা আঁকড়ে ধরল মেয়েটা। কন্দনরত অবস্থাতেই বলে উঠল ইয়াসকে, আমাকে আমাকে প্লিজ বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। মেয়েটার কথায় হতবাক হয়ে ওর দিকে দৃষ্টি ফেলল ইয়াস। কি বলছে মেয়েটা? কে মারবে ওকে? নিজেকে স্বাভাবিক করে ইয়াস হাত ধরে মাটি থেকে তুলল মেয়েটাকে। চোখ মুখ শুকিয়ে আছে মেয়েটার। মেয়েটাকে দেখে মনে হচ্ছে সারাদিন কিছুই খায়নি। ইয়াসের কেমন যেন একটু মায়া হলো এই অপরিচিত মেয়েটার জন্য। তাই পাশের দোকানের সামনে রাখা বেঞ্চে নিয়ে বসালো ওকে। এরপর শান্ত কণ্ঠে ইয়াস বলে উঠল মেয়েটাকে, এই মেয়ে, তুমি কিছু খাবে? তখনই উপর নিচ মাথা নাড়িয়ে বলল মেয়েটা, পানি খাবো, আমাকে একটু পানি দিন প্লিজ। এদিকে দোকানে বসে থাকা বৃদ্ধ লোকটাও কেমন যেন মায়া ভরা চোখে তাকিয়ে আছে মেয়েটার দিকে। কিছু হয়তো ভাবছেন মনে মনে। খারাপ লাগলো ওনার। ইয়াস উঠে যাওয়ার আগেই লোকটা গ্লাসে করে পানি নিয়ে এলেন ওর সামনে। বললেন চিন্তিত কণ্ঠে, কি হয়েছে মামুনি তোমার? কাসপিয়া হয়তো চিনে লোকটাকে। কিছু না বলে কান্না করে দিয়েছে ও। ইয়াসও বারবার বুঝিয়ে বলছে ওকে কি হয়েছে সম্পূর্ণটা বলতে, কিন্তু কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না কাসপিয়ার মধ্যে। আগের মতোই কান্না করে যাচ্ছে সে। ইয়াসের হয়তো ভালো লাগলো না বিষয়টা। ধমকের স্বরে বলে উঠল কাসপিয়াকে, এই মেয়ে, কান্না থামিয়ে কেন আমায় আটকিয়েছ বলবে আমাকে? ইয়াসের কথায় কাসপিয়া তাকালো পাশে বসে থাকা লোকটির দিকে। মানুষটাকে পুরোপুরি অচেনা লাগছে ওর। আগে কোথাও দেখেছে বলে মনে হলো না। কাকে না কাকে হাতে পায়ে ধরে আটকিয়েছে ভাবতেই কেমন অস্বস্তি হচ্ছে কাসপিয়ার। ইয়াস বিরক্ত হলো এবার। উঠে চলে গেল ওখান থেকে। ইয়াস গাড়িতে উঠে স্টিয়ারিংয়ে হাত রেখেছে। ঠিক তখনই ওর ফোনটা বেজে উঠল। ফলে কিছু সময় ধরে কথা বলার পর যখনই গাড়িটা স্টার্ট দিবে তখনই গাড়ির মিররে দেখতে পেল ইয়াস কিছুক্ষণ আগে দেখা হওয়া সেই মেয়েটিকে কেউ একজন জোর করে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। চায়ের দোকানিও কান্নাকাটি করছেন। প্রাণপণে চেষ্টা করছেন ওদের থেকে মেয়েটাকে বাঁচাতে। দ্বিতীয়বার গাড়ি ব্রেক কষল ইয়াস। দ্রুত নেমে গিয়ে সামনে দাঁড়ালো ওদের। দোকানি তখন পায়ে পড়ে বললেন ইয়াসকে,